আমরা সবাই একাত্তরের মুক্তিযুদ্ধের কথা জানি, রণাঙ্গনের বীরত্বের কথা জানি, কিন্তু এর পেছনে যে আরেকটা বিশাল লড়াই চলছিল, মানে এক কূটনীতিক আর কৌশলগত লড়াই, সেটা হয়তো অনেকেই সেভাবে ভাবি না। পরাশক্তিরা তখন নিজেদের দাবার চাল চালছিল। চলুন আজ আমরা সেই পর্দার আড়ালের খেলাগুলোতেই একটু উঁকি দিই, যেগুলো আসলে বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে দিয়েছিল। তো মূল প্রশ্নটা হলো, পর্দার আড়ালে ঠিক কি হচ্ছিল তখন? এটা কিন্তু শুধু একটা যুদ্ধ ছিল না। সত্যি বলতে এটা ছিল একটা রুদ্ধশ্বাস ভূরাজনৈতিক থ্রিলারের মতো, যেখানে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা চাল ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলুন তাহলে আরও গভীরে যাওয়া যাক। শুরুটা হয়েছিল কূটনীতি দিয়ে, মানে আসল যুদ্ধটা যখন তুঙ্গে উঠবে তার আগেই কিছু এমন চাল দেওয়া হয়ে গিয়েছিল যা বলতে পারেন বিজয়ের মঞ্চটা প্রায় তৈরি করে ফেলেছিল। আর সেই চালগুলোর মধ্যে সবচেয়ে বড়টা ছিল ৭১ সালের আগস্ট মাসের এই চুক্তিটা, ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি। এটাকে বলতে পারেন ভূরাজনীতির দাবার বোর্ডে একটা একেবারে মাস্টার স্ট্রোক। এই একটা চালেই কিন্তু পুরো খেলার মোড় ঘুরে গিয়েছিল। কৌশলটা ভাবুন একবার। পাকিস্তান তো তখন বেশ গর্ব করে বলছিল যে তাদের বন্ধু চীন, তারা এসে পাশে দাঁড়াবেই। ঠিক সেই সময়েই ভারত এই চুক্তিটা করল সোভিয়েত ইউনিয়নের সাথে। আর তার ফল কি হলো? সোভিয়েত ইউনিয়ন সাথে সাথে মঙ্গোলিয়া চীন সীমান্তে তাদের সৈন্য পাঠিয়ে দিল। ব্যাস, চীন তখন নিজের নিরাপত্তা নিয়েই চিন্তায় পড়ে গেল। পাকিস্তানকে সাহায্য করার কথা তারা তখন আর ভাবতেই পারছিল না, বাধ্য হয়েই পিছিয়ে গেল। বুঝতেই পারছেন, এই খবরটা মুজিবনগর সরকারের জন্য যে কি বিশাল একটা স্বস্তি আর আনন্দের ছিল। শুধু তাই না, ওই একই মাসে কিন্তু আরও একটা দারুণ ঘটনা ঘটে, ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি। ভাবুন তো, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের একটা দেশের সাথে ভারতের এটাই ছিল প্রথম কোনো চুক্তি। মানে এটা ছিল বাংলাদেশকে ভারতের একটা অঘোষিত স্বীকৃতি দেওয়ার মতোই। বলা হয় সেদিন নাকি কলকাতাতে এমন একটা বিজয়ী পরিবেশ তৈরি হয়েছিল যেন মনে হচ্ছিল যুদ্ধটা আমরা তখনই জিতে গেছি। কিন্তু সব কিছু যখন এত সহজ মনে হচ্ছিল, বিজয়ের পথটা যখন বেশ মসৃণ লাগছিল, ঠিক তখনই সামনে এলো নতুন সংকট, নতুন হুমকি। আর তার জবাবে নেওয়া হয়েছিল কিছু অসাধারণ চতুর পাল্টা ব্যবস্থা। আর সেই হুমকিটা ছিল বিশাল। হঠাৎ করে খবর আসলো যে আমেরিকার সেই বিখ্যাত, সেই শক্তিশালী সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে রওনা দিয়েছে। শুধু এই একটা খবরে মুক্তিযোদ্ধাদের মধ্যে কী পরিমাণ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তা বলে বোঝানো যাবে না। পরিস্থিতি মুহূর্তের মধ্যে একেবারে গরম হয়ে উঠল। কিন্তু এমন একটা ভয়ঙ্কর হুমকির মুখেও একজন মানুষ ছিলেন একেবারে শান্ত, অবিচল। তিনি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। যখন বাকি কর্মকর্তারা তার কাছে ছুটে এসে সংখ্যা প্রকাশ করছেন, তখন তার উত্তরটা ছিল খুব শান্ত, কিন্তু কি ভীষণ দৃঢ়। তিনি বলেছিলেন, আসুক ওরা, আমরা তো আর একা নই। এই একটা কথাই বুঝিয়ে দেয় তার আত্মবিশ্বাস আর প্রস্তুতির গভীরতা কতটা ছিল। তাজউদ্দিন আহমদের এই আত্মবিশ্বাসের পেছনে কিন্তু একটা কারণ ছিল, একটা গোপন পাল্টা ব্যবস্থা। আসলে ভারত আর সোভিয়েত নৌবাহিনী মিলে বঙ্গোপসাগরের ঢোকার মুখেই গোপনে মাইন পেতে রেখেছিল, যার ফলে আমেরিকার ওই বিশাল সপ্তম নৌবহর আর সামনে এগোতেই পারেনি, ওখানেই আটকে যায়। ভাবুন, এই একটা চালে আমেরিকার মতো পরাশক্তির হস্তক্ষেপের আশঙ্কা একেবারে দূর হয়ে গেল। মাঠে যেমন যুদ্ধ চলছিল, তেমনই আরেকটা যুদ্ধ কিন্তু চলছিল মানুষের মনে, মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ। বিশেষ করে কলকাতাতে স্বাধীনতাকামীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তখন একের পর এক গুজব ছড়ানো হচ্ছিল। যেমন বলা হচ্ছিল ভারতীয় বাহিনী নাকি আর দেশে ফিরে যাবে না, বাংলাদেশ দখল করে নেবে। আবার বলা হচ্ছিল এরপরে চীন পাল্টা আক্রমণ করবে। আসল উদ্দেশ্যটা ছিল একটাই, যে কোনোভাবে স্বাধীনতার এই সংগ্রামটাকে দমিয়ে দেওয়া। এবার আমরা এমন একটা মুহূর্তের কথা বলবো যা ছিল এই পুরো সংগ্রামের একটা ভীষণ আবেগঘন মোড়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটা ভাষণ, যেটা আক্ষরিক অর্থেই সবকিছু বদলে দিয়েছিল। দিনটা ছিল ৩০ ডিসেম্বর। কলকাতা সহ সারা ভারতে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ শরণার্থী সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখন ইন্দিরা গান্ধী কিছু একটা বলবেন। সবার মনে একটাই আশা, হয়তো কোনো একটা ভালো খবর আসছে।
ইন্দিরা গান্ধী যখন কথা বলতে এলেন তিনি প্রথমে শরণার্থীদের আশ্বস্ত করলেন। তিনি বললেন, তোমরা যারা এদেশে এসেছ তারা আমার সন্তানের মতো, তোমাদেরকে আমি নিরাপদেই স্বদেশে পাঠাবো, কোনো বদ্ধভূমিতে পাঠাবো না। এই কথাগুলো যে সেদিন লক্ষ লক্ষ মানুষের মনে কি পরিমাণ ভরসা জুগিয়েছিল তা কল্পনা করাও কঠিন। এর পরেই তিনি দিলেন দুটো ঐতিহাসিক ঘোষণা। প্রথমে বললেন, আমি কথা দিচ্ছি তোমাদের নেতা শেখ মুজিবকে আমরা ফিরিয়ে আনব। আর তারপর একেবারে নাটকীয়ভাবে ঘোষণা করলেন, এখন আমরা নিজেরাই আক্রান্ত, পাকিস্তান আক্রমণ করেছে আমাদের। ব্যাস, এই একটা ঘোষণাতেই সেখানে উপস্থিত জনতা যেন আশা আর উত্তেজনার ফেটে পড়ল। ভারত যুদ্ধে নামার পর খেলার গতি একেবারে দ্রুত পাল্টে গেল। এবার শুরু হলো চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে ছটিকা অভিযান। এতদিন ধরে যে প্রশ্নটা সবার মনে ছিল, ভারত কবে সরাসরি যুদ্ধে নামবে, শেষ পর্যন্ত সেটার অবসান হলো। এই একটা খবরেই মুক্তিযোদ্ধা, শরণার্থী, সাধারণ মানুষ সবার মধ্যে যেন এক নতুন আশার ঢেউ বয়ে গেল। এরপরের ১৩টা দিন ছিল শুধুই এগিয়ে যাওয়ার গল্প, শুধুই বিজয়ের খবর। ভারতীয় বিমানবাহিনী ঢাকার আকাশ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। পাকিস্তানি ঘাঁটিতে একের পর এক হামলা চলতে লাগল, আর আকাশ থেকে উর্দুতে লিফলেট ফেলা হলো আত্মসমর্পণের জন্য। ঢাকার মানুষ তখন ছাদে উঠে বাংলাদেশের পতাকা ওড়াচ্ছে, ভারতীয় বিমানগুলোকে স্বাগত জানাচ্ছে। আর তারপর অবশেষে ১৬ই ডিসেম্বর রেডিওতে এলো সেই মুহূর্তটা, সেই কাঙ্ক্ষিত ঘোষণা। আত্মসমর্পণের ঘোষণাটা হওয়ার সাথে সাথেই দীর্ঘ ৯ মাসের অবরুদ্ধ জীবন থেকে মুক্তি পেয়ে ঢাকার মানুষ যেন বাঁধ ভাঙা জলের মতো রাস্তায় নেমে এলো। চারদিকে শুধু উল্লাস আর জয় বাংলা স্লোগান। তারা মুক্ত, তারা স্বাধীন। কিন্তু এই যে বিজয়, এর একটা দ্বৈত উত্তরাধিকার আছে। মানে এই একই ঐতিহাসিক ঘটনাটা ভিন্ন ভিন্ন গোষ্ঠীর কাছে কিন্তু সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে। ব্যাপারটা খুব সহজ। ডিসেম্বর মাসটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য যেমন বিজয়ের আর মুক্তির মাস, ঠিক তেমনি যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাদের জন্য এটা একটা অস্বস্তির মাস। আর ঠিক এই সময়েই তারা এই বিজয়কে নিয়ে নানা রকম বিতর্ক তৈরির চেষ্টা শুরু করে। ইতিহাস একটাই, কিন্তু দেখার চোখ দুটো। আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে। একটা প্রশ্ন যা আমাদের সবাইকে হয়তো একটু ভাবাবে। কেন একটা জাতির এমন গৌরবময় বিজয়কে বারবার বিতর্কিত করার চেষ্টা করা হয়? এর পেছনে ঠিক কী ধরনের মানসিকতা বা উদ্দেশ্য কাজ করতে পারে?